গল্পটি শুরু হয় উৎসবের রাতে। পুরো শহর উৎসব নিয়ে ব্যস্ত। সব জায়গায় পার্টি উদযাপন হচ্ছিল। আকাশে নানা ধরনের আতশবাজিতে ঝলমল করছে। এমন একটি পার্টিতে মানুষ হঠাৎ মারা যেতে শুরু করে। কোথাও থেকে একজন স্নাইপার তাদের গুলি করছিল। একজন লোককে লিফটে যাচ্ছে, তাকেও গুলি করা হয়। ছাদের উপরে পার্টি করা অনেক লোককে এভাবে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে এই গল্পের নায়িকা এলোরকে একটি রেস্টুরেন্টে দেখানো হয়েছে, যিনি একজন পুলিশ অফিসার। রেস্টুরেন্টের মালিক তার কাছে একটি টেবিলে বসে থাকা একজন মহিলার সম্পর্কে অভিযোগ করেন যে তিনি আসার পর থেকে আমাদেরকে বিরক্ত করে যাচ্ছে। তিনি খুব বেশি মদ্যপান করেছেন এবং এখান থেকে যেতে রাজি নন। এলনর সেই মহিলাকে জিজ্ঞাসা করেন, আপনার সমস্যা কি? আপনি এই রেস্তোরাঁর লোকদের কেন বিরক্ত করছেন? কিন্তু এর মধ্যে এলনর রেডিওতে একটি বার্তা পায় যে গুলিবর্ষণ হয়েছে। তাড়াতাড়ি এসো। এলনরকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে চলে যেতে হবে। এবং যখন সে ঘটনাস্থলে পৌঁছায় তখন সে জানতে পারে যে কোথাও থেকে একজন স্নাইপার গুলি চালিয়ে 29 জনকে হত্যা করেছে। কোথায় থেকে কেউ জানে না। তারপর এলিনর একজন ব্যক্তির বাড়িতে যায় যে স্নাইপারের গুলিতে মারা গিয়েছিল। গুলিটি কাছের একটি গর্ত করে ভিতরে এসে লোকটিকে আঘাত করে, যার ফলে সে মারা যায়। তাই এলিনরের একটি লেজার আছে যা সেই গর্তের উপর ফোকাস করে এবং খুঁজে বের করে যে গুলিটি কোথা থেকে ছোড়া হয়েছিল। এই কারণে সে সামনে এগিয়ে গিয়ে একটি অ্যাপার্টমেন্টের 17 তলার একটি ঘরে থামে। এটাই সেই লেজার। এভাবে সে প্রতিটি বাড়িতে যায় যেখানে মানুষ মারা গিয়েছিল এবং লেজারের সাহায্যে সে বুলেটের তলার খুঁজে পায় এবং প্রতিবার লেজারটি সে অ্যাপার্টমেন্টের 17 তলার একই ঘরের দিকে নির্দেশ করে। এর মানে হলো যে স্নাইপার অবশ্যই সে অ্যাপার্টমেন্টের 17 তলার একই ঘর থেকে সবাইকে গুলি করেছে। খুনি জানতো যে পুলিশ নিশ্চিতভাবে জানতে পারবে যে গুলি কোন ফ্ল্যাট থেকে চালানো হয়েছে। সেই কারণে সে প্রমাণ নষ্ট করার জন্য সে ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটায়। এই কারণে সেই অ্যাপার্টমেন্টের সমস্ত লোক আতঙ্কে পালিয়ে যায়। লিনার এবং তার দল তাৎক্ষণিকভাবে সেই লোকদের নিরাপদ স্থানে নিয়ে যায়। কিন্তু এখন সমস্যা হলো এই লোকদের সাথে সেই খুনিও পালানোর সম্ভাবনা রয়েছে। সেই কারণে ইলিনর এবং তার সঙ্গী বেরিয়ে আসে এবং বাসিন্দাদের ভিডিও ফুটেজ তুলতে শুরু করে। আর যখন সবাই বেরিয়ে আসে তখন পুলিশ এবং দমনকারী লোকেরা সেই ফ্ল্যাটে যায়, কিন্তু কোনো প্রমাণ থাকলেও এটি পুড়ে ছাই হয়ে গেছিল। আর সেখানে এত ধোঁয়া ওঠে যে এলিনরের শ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। এই ফ্ল্যাটের মালিক বিদেশে থাকে এবং সে এই বাড়িটি বিক্রি করতে চায়। খুনি খুব ভালো পরিকল্পনা করে এই খালি বাড়িটি বেছে নিয়েছিল এবং এখান থেকে সেই সমস্ত লোকদের গুলি করেছে। এরপর আমরা পুলিশ স্টেশনটি দেখতে পাই, যেখানে পুলিশ প্রধান, যার নাম ছিল রেমাক, তিনি সমস্ত অফিসারদের বলে যে যদি এমন অপরাধ সাধারণ দিনে ঘটতো তবে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু এই খুনগুলো 9 বছর আগের দিন ঘটেছে। তাই আমরা চুপ করে বসে থাকতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা মহাসড়কও বন্ধ করতে পারি না, কারণ আজ 9 বছর আগের দিন। মানুষ শহর থেকে অনেক শহরে বেড়াতে যায় অথবা অন্য শহর থেকে নববর্ষ উদযাপন করতে আসে। গোয়েন্দা তথ্য দিয়েছে যে এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজ নয়। এর মানে হলো খুনি একজন একক ব্যক্তি এবং আমাদের খুঁজে বের করতে হবে যে সে কে এবং তার উদ্দেশ্য কি। এখন এলনের তার সহকর্মী অফিসারদের বলে যে আমার মনে হয় খুনি কোনো সাধারণ মানুষ নয়, তবে তার কিছু মানসিক সমস্যা আছে। এখন ল্যামারকে এটা শুনে জিজ্ঞাসা করে যে তুমি কিসের ভিত্তিতে এই কথা বলছো? যদি তাকে হত্যা করতে হতো তাহলে সে 2-3 জনকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যেতে পারতো, কিন্তু 2-3 জনকে হত্যা করার পরও সে সন্তুষ্ট ছিল না। সেই কারণে সে ক্রমাগত গুলি চালিয়েছে এবং এত মানুষকে হত্যা করেছিল। তাই ল্যামারকে জিজ্ঞাসা করে যে তোমার তথ্য যদি সঠিক হয় তাহলে ঠিক 29 জনকে হত্যা করার পরও সে কেন থামলো? সে আরও কিছু করতে পারতো। তাই এলেনরও বলল যে এটা সম্ভব যে 29 জনকে হত্যা করার পর সে কিছুটা সন্তুষ্ট হয়েছে। সে বিরক্ত হয়ে গেল, সে থামলো। তাই আমার মনে হয় খুনি একজন সাইকো হতে পারে। এই তথ্য জানার পর ল্যামার্ক মুগ্ধ হয় এবং সে বলে যে তুমি এই মামলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমার প্রতিশ্রুতি। তারপর এলরন বাড়িতে চলে যায়। সে একা থাকে, তার বন্ধু বান্ধব বা পরিবারের কেউ নেই। ক্লান্তির কারণে সে ঘুমিয়ে পড়ে। সকালের আগে সে ল্যামার্কের কাছ থেকে ফোন পায় এবং তাকে একটি কফি শপে ডাকে। এলনর যখন কফি শপে যায়, ল্যামার্ক সেখানে ডেপুটি গভর্নরের সাথে কথা বলছে। ল্যামার্ক এলনকে বলে যে শোনো, গত রাতে ঘটে যাওয়া খুনের ঘটনা তদন্তের জন্য আমি একটি বিশেষ দল গঠন করেছি। এতে আমি, তুমি এবং মার্ক থাকবে, এবং কারণ সেই খুনির মানসিকতা সম্পর্কে তোমার অনেক ধারণা আছে। তাই আমি তোমাদের সাথে বিস্তারিত কথা বলতে চাই। তারপর সেখানে ম্যাকও সেখানে আসে। তিনজন এই মামলা নিয়ে আলোচনা করে। এখন যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে তা হলো সেই 29 জন মৃত ব্যক্তির মৃতদেহ। তিনজনে মর্গে গিয়ে তাদের দেখতে যায়। তারা সেই মৃতদেহগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পায় না। মানে ফর্সা, কালো, তরুণ, বৃদ্ধের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। মনে হচ্ছে খুনি যেন এলোমেলো ভাবে সবাইকে খুন করেছে। শুধু তাই নয়, যখন তারা এই মৃত ব্যক্তিদের অতীত সম্পর্কে বিস্তারিত জানতে পারে তখন তাদের মনে কোনো যোগসূত্র দেখা যায় না। তারা সবাই একে অপরের সাথে সম্পূর্ণ অপরিচিত ছিল। সম্ভবত এই লোকেরা হত্যাকারীকে চিনত না। এখন তারা বুঝতে পারছে না যে এই ক্ষেত্রে কিভাবে এগিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, তখন এলিনর লক্ষ্য করে যে প্রতিটি শিকারের উপর কেবল একটি গুলি লেগেছে। এমন নয় যে খুনি একবার গুলি করেছিল, লক্ষ্যভ্রষ্ট হয়েছিল এবং আবার গুলি করেছে। সে পুরোপুরি জানত যে গুলিটি মানুষকে হত্যা করার জন্য কোথায় লাগে এবং সে অন্তত নিখুঁতভাবে একটি গুলিতে শিকারকে হত্যা করেছিল। অর্থাৎ খুনি অবশ্যই একজন প্রশিক্ষিত বন্দুকবাজ। সে একজন সামরিক লোকও হতে পারে। এভাবে তারা এলনের মাধ্যমে প্রথম সূত্র পায়।
কিন্তু কেবল এই তথ্যের ভিত্তিতে খুনিকে খুঁজে বের করা অসম্ভব। তারা আরও গভীরভাবে ভাবতে শুরু করে। তারপর তারা তথ্য পায় যে খুনি ধরা পড়েছে। বিভ্রান্ত হয়ে তারা তৎক্ষণাৎ চলে যায় এবং এফবিআই এজেন্টের সাথে দেখা করে, যে তাদের ফোন করেছিল। সে বলে যে এই অ্যাপার্টমেন্টে একটি কিশোর ছেলে আছে যে লোকদের বলছিল যে সে সবাইকে হত্যা করেছে। তাই ইন্টারনেটে ব্যবহারকারীদের পরীক্ষা করে আমরা জানতে পাই যে সে সন্ত্রাসীদের সম্পর্কে প্রচুর ভিডিও দেখত এবং সর্বদাই হিংসাত্মক গেম খেলতো। সেই ছেলেটি খুনি। এখন এই কথা শুনে নির্বাক তার উপর রেগে যায় যে একজন নিচু কিশোর কিভাবে এত নিখুঁত স্নাইপার হতে পারে। সন্ত্রাসীদের সম্পর্কে ভিডিও দেখার, হিংসাত্মক ভিডিও গেম খেলার ভিত্তিতে আমরা কিভাবে কাউকে খুনি বলতে পারি। তারপর এলোনর বলে যে খুনি যে নিখুঁত তার সাথে খুন করেছে তা স্পষ্টভাবে দেখায় যে তাকে এত সহজে ধরা পড়বে না। তাই এফবিআই এজেন্ট বলেন যে আমরা এই মামলাটি তদন্ত করছি, আপনি এর মধ্যে আপাতত মতামত দেওয়ার চেষ্টা করবেন না। তারপর এলোনর রাগ করে বেরিয়ে যান। ল্যামার্ক এফবিআই এজেন্টকে জিজ্ঞাসা করেন যে ছেলেটির কাছে কি কোনো বন্দুক ছিল। এফবিআই এজেন্ট বলে যে তার কাছে বন্দুক ছিল না, কিন্তু তার চাচা তাকে বন্দুক চালানোর অনুসরণের জন্য কোথাও নিয়ে যেতেন।